নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আর এখন তোমরা মাত্র 29 এবং 59 টাকার বিনিময়ে জয়েন করতে পারো আমাদের চ্যানেল। বর্তমানে আমরা ভেবেছি আমাদের মেম্বারদের জন্য আমরা কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আনবো, যেগুলো শুনতে পারবে শুধুমাত্র তারাই যারা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নেবে। তাহলে দেরি কিসের? মাত্র 29 টাকা খরচা করে নিয়ে ফেলতে পারো আমাদের মেম্বারশিপ এবং কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের সাক্ষী হতে পারো তুমিও। তোমাদের জন্য রইল আজকের গল্প, তিনি তার কলমে রাত বিরেতের খিদে। শুরু করা যাক আজকের গল্প। রজতের কাঁধে একটা চিমটি কাটল প্রিয়ঙ্বদা। গলা পর্যন্ত ট্রাঙ্ক, স্টিয়ারিংটা হাতে করে কোনো মতে চলছে, আর ঠিক সেই সঙ্গে সঙ্গে কথার বন্যা বয়ে চলেছে। বললাম এত ড্রিঙ্ক করো না, এত লেট করো না। উফ, তুমি না একটা কথাও শোনো না। নেশা হয়ে গেছে তোমার, সেই জন্যই গাড়ি চালাতে পারছো না। রজতের নেশা হয়েছে নিশ্চয়ই, কিন্তু তাও সে রমণী মোহন পুরুষ। ডান হাত স্টিয়ারিংয়ে রেখে মুহূর্তের জন্য বাম হাতটা প্রিয়ঙ্বদার শরীর ছুঁয়ে বলে, না না ডার্লিং, না, রজতাপুর সেনের এত সহজে নেশা হয় না। মদ সে আজ থেকে খাচ্ছে না, সেই ক্লাস 12 থেকে খেয়ে আসছে। তবে যেখানে তুমি আছো সেখানে যে নেশা হতে বাধ্য। কিন্তু ভয় পেও না, আমি তোমার পতিদেবতার ফ্লাইট এয়ারপোর্টে ল্যান্ড করার আগেই তোমাকে তোমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দেব, ঠিক আছে? ছাই দেবে তুমি? কিছুতেই যেতে পারবে না। কোন অলিগলি দিয়ে নিয়ে যাচ্ছ বলো তো? হাইওয়েটা ধরলে না কেন? জড়ানো গলায় রজত বলে, হাইওয়ে ধরলে অনেক ঝুঁকি ছিল। রাত হলে কি হবে, ওখানে সব সময় জ্যাম, সারাদিনের ভর্তুকি। তাই তো রাত্রিবেলা চালানো হয় বাজার থেকে বাজারে, গোডাউন থেকে। তাছাড়া হাইওয়ে হলে অনেকটা বেশি সময় লাগতো। লেন্সটা তো আর কম নয় সোনা। আর তাছাড়াও রাতেই বড় বড় ট্রাক, দূরপাল্লার বাস অন্ধকারের মতো ছুটে যায় হাইওয়ে দিয়ে। এই জন্যই তো শর্টকাট নিলাম। একসময় অনেক এসেছি এই দিকে, তখন তো নিজের গাড়ি ছিল না। বন্ধুর সাথে শেয়ারে গাড়ি ভাড়া করে আসতাম, হোটেলের রুমও শেয়ারেই ভাড়া নিতাম। সে সময় অনেক কিছুই শেয়ারে চলতো, বুঝলে? হ্যাঁ, তা বুঝতে পেরেছি। কোনোদিনই তোমার বারবৃত্তির তো অন্ত ছিল না। কিন্তু প্লিজ, তোমার বন্ধু বাড়িতে আসার আগে আমাকে বাড়িতে পৌঁছতে হবে, নয়তো কি প্রচন্ড সিন ক্রিয়েট হবে তুমি ভাবতেও পারছো না। মানুষটা এমনিতে ভালো, কিন্তু সত্যি যদি হাতে হাতে ধরতে পারে আমায়, আই এম ড্যাম শিওর সেই দিনই আমার শেষ দিন হবে। রজত আরেকবার বাম হাতটা প্রিয়ঙ্বদার গায়ে রাখে। এই কি বলছো এসব? হ্যাঁ, কি বলছো? কেন, ভুল কিছু বললাম নাকি? বিয়ের 5 বছর হয়েছে তোমাদের, প্রথম থেকেই আমার ক্রাশ ছিল তুমি। কিন্তু চাকরিটা বড় আর পাকা বলে আমায় তখন অ্যাটেনশনটা একটু কম দিতে। ওকে তো পুরোপুরি কবজা করেই রেখেছো। স্ত্রীর এতখানি কবজায় যে পুরুষ থাকে তাকে তো স্ত্রৈণ বলে। যাতে মাতাল হলেও তালে ঠিক লোকটা একের পর এক ফালতু কথা বলেই চলেছে। প্রিয়ঙ্বদা নিজের মনে মনে ভাবে, আমারই দোষ। 7 দিন হলো অমিতাভ টুরে গেছে, কেন যে মরতে আজকে দীঘায় বেড়াতে এলাম? এর আগে বা নেক্সট বার গেলেই তো হতো। আজকের দিনটাই খারাপ। ভালো ভালো ফ্ল্যাটে পৌঁছতে পারলে হয়। এই সময় রজত একটা অতি আশ্চর্য কথা বলে, এই জানো, আমার না খুব খিদে পাচ্ছে, বুঝলে? কি খিদে পাচ্ছে? এই সময় তোমার খিদে পাচ্ছে? তুমি আগে আমাকে কলকাতা পৌঁছে দাও, তারপর তোমার যা ইচ্ছা করবে।
রজত গাড়িটা স্লো করে আনে। ধীরে ধীরে চাকাগুলো থেমে আসে। প্রিয়ঙ্বদা বলে, এ কি, গাড়ি থামাচ্ছ কেন? এটা তো একটা অচেনা জায়গা। রজত যেন আর তার মধ্যেই নেই, কি যেন এক পাগলামি পেয়ে বসেছে তাকে। গাড়ি থামিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যায় সে। প্রিয়ঙ্বদা প্রথমটায় কিছুই বুঝে উঠতে পারে না। জায়গাটা চেনে না সে, গাড়ি চালাতেও জানে না, হাতে বেশি সময়ও নেই। ভোর 5:45 অমিতাভ দিল্লি ফেরত ফ্লাইট কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছবে। ওদের ফ্ল্যাট এয়ারপোর্ট থেকে বেশি দূরে নয়। সে অনুনয় বিনয় করতে থাকে। রজত রজত রজত, প্লিজ, কি পাগলামি করছো? এখন এখন এখানে তুমি কোথায় খাবার পাবে? দেখছো না ঘুমন্ত গ্রাম। আকাশে চাঁদ আছে, সামনে বোধহয় পূর্ণিমা আছে। চাঁদের আলোয় চারপাশটা কেমন যেন ঘুম ঘুম স্বপ্নাভ হয়ে আছে। রজতের চোখে সেই সব পড়ছে না, কিছুই বুঝতে পারছে না প্রিয়ঙ্বদা। অবৈধ ডেটে এসেছিল বলে একটু বেশি উগ্র সাজগোজ করে এসেছিল আজকে। এখন নিজের উপস্থিতিটা তাকে মাথা থেকে পা অবধি জানিয়ে দিচ্ছে এই লোকটাকে প্রশ্রয় দেওয়া ভুল হয়েছে। কিন্তু ওই বা কি করত? অমিতাভ মানুষটা ভালো হলে কি হবে? নিজের কাজ, নিজের সোসাইটি, এইসবের বাইরে তাকে আনাই যায় না। কতই বা বয়স হয়েছে প্রিয়ঙ্বদার? সবেমাত্র 29 কমপ্লিট করে 30-এ পা দিয়েছে। যৌবন কানায় কানায় ভরপুর। খুব একটা বেশি দিন নিরামিষ ভোজী হয়ে থাকতে পারেনি সে। এই অপদার্থটার একটা বিশেষ নজর ওর উপর ছিল। ও জানত শুধু বিয়ের আগে সোনা আর রূপোর মধ্যে বাছাবাছিটাই করতে হবে। কিন্তু বিয়ে যখন হয়েই গেছে, মাথার ওপর ছাদ, পায়ের নিচে মার্বেল, বলতে গেলে প্রায় প্রত্যেক মাসেই এক্সপেন্সিভ জুয়েলারি গিফট পায় সে। সে সুন্দরী, সেক্সি, বাচ্চা টাচ্চাও এখনো হয়নি। এই সময়টায় একটু স্রোতে গা যদি নাই ভাসায়, তবে আর কবে ভাসাবে? তাই অমিতাভর অনুপস্থিতিতে এই স্কাউন্ডারটাকে একটু বেশি মাথায় তোলা হয়ে গেছে। ইচ্ছে করেই তুলেছে প্রিয়ঙ্বদা। লোকটা এখন ব্যবসা করে, কিসের কেউ জানে না, বিয়ে করেনি। একটা মেয়েকে পটানোর জন্য যা যা যোগ্যতা লাগে সবকটা নিয়েই জন্মেছে। দেখে মনে হয় প্রিয়ঙ্বদার মতো আরও অনেক নাম ওর লিস্টে আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওর পার্সোনালিটিটা বেশ অ্যাট্রাকটিভ। আর প্রিয়ঙ্বদার দিক থেকে তো ব্যাপারটা অনেক দিন থেকেই রজত খ্যান খ্যান করছিল। কলকাতার ফাঁকা ফ্ল্যাট কিংবা কোনো 5 তারা হোটেলের শৌখিন ঘর বড্ড একঘেয়েমি হয়ে গেছে। একটু ছোটখাটো আউটিং দরকার ছিল প্রিয়ঙ্বদার। শেষ অবধি সে রাজি হয়েছিল, আর সেটাই হলো কাল। গতকাল ভোর ভোর বেরিয়ে পড়েছিল। এই গাড়িটা রজত নতুন কিনেছে। ড্রাইভিংয়ের হাত ওর ভালো, প্রিয়ঙ্বদা জানে। নানা শর্টকাট জানা আছে ওর, সব দিক থেকেই ওস্তাদ। সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিল। তারপর সমুদ্রের চান, কয়েক ঘন্টার জন্য ভাড়া নেওয়া জল ঘেঁষা হোটেলের পরিপাটি ঘরে যথেষ্ট সুন্দর সময় কেটেছে ওদের। বিপদটা হয়েছে সন্ধ্যার পর থেকেই, যখন থেকে বোতল নিয়ে বসেছে রজত। একটু পেটে না পড়লে ওর নাকি শক্তি ক্ষীণ হয়ে আসে। প্রিয়ঙ্বদা বাধা দেয়নি। ও জানে এদেরকে নিষেধ করা বেকার। তবে এতটা দেরি হয়ে যাবে সেটা ভাবতে পারেনি প্রিয়ঙ্বদা। ভুল হয়ে গেছে যখন বুঝল, তখন অনেকটা সময় হয়ে গেছে। কিন্তু ও তখনই তৎপর হয়ে উঠেছিল। রজতকে টেনে তুলে প্রিয়ঙ্বদা বলে, আর ইউ ম্যাড? আমরা ফিরবো কখন? রাস্তাটা তো কম নয়। রজত গ্লাসের তলানিতে পড়ে থাকা বিদেশি দামি তরলটা গলায় ঢালতে ঢালতে খুব গদগদ স্বরে বলেছিল, পথ না শেষ হলে না হবে, চিন্তার তো কিছু নেই। তোমার পর তাড়িয়ে দিলে আমার ফ্ল্যাটে এসে থাকবে। তারপর গ্লাস নামিয়ে রাখে। রজত ডান হাতে তর্জনীতে হনুমানজির মূর্তি খোদাই করা একটা আংটি পরে। এখন সেই আংটি পরা হাতটি প্রিয়ঙ্বদার মাথার চুলে চালাতে চালাতে ঘন করে আইলাইনার পরা টানা চোখ দুটোর উপর রজত নেশা ভরা চোখ দুটো রেখে বলেছিল, কি মনে হয় খাওয়াতে পারবো না? এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রিয়ঙ্বদার আগত স্বরে বলেছে,
যদি এক্ষুনি না বেরো তাহলে আমি পাবলিক ট্রান্সপোর্ট ধরে বাড়ি ফেরার চেষ্টা করব। অ্যাটলিস্ট কেউ ফিরে এসে আমায় তো একা দেখবে। রজত উঠে পড়েছিল। কাছে এসে প্রিয়ঙ্বদার শাঁখাপলা পড়া দুটো হাত ধরে বলেছে, না না, অত কষ্ট করতে হবে না, তোমাদের বেশি কষ্ট করতে নেই। আমি এনেছি, আমি নিয়ে যাব, চিন্তা করছো কেন? আমি আছি তো। নিজের কথা সে রেখেছিল। গাড়িতে উঠে প্রিয়ঙ্বদা চুপচাপ ছিল। বেশ অনেকটা পথেই সে মুখ খোলেনি। কিন্তু এই রাত দুপুরে একটা অচেনা গ্রামের মাঝখানে এই মাত্রায় পাগলামি করা রজতের ওপর আর না রেগে পারল না সে বলতে গেলে কাঁচা রাস্তার মাঝখানেই দাঁড় করিয়ে রেখেছে গাড়িটা। গ্রামের রাত নিশুতি। অনেকটা দূরে বোধহয় একটা ল্যাম্পপোস্ট আছে, কিন্তু তার আলো খুবই ক্ষীণভাবে জ্বলছে। এই দিকটা বোধহয় ভোল্টেজ কম। এখন সেপ্টেম্বর মাস। সারা বর্ষা ডেকে ব্যাঙের দল ঘুমিয়ে পড়েছে। ঝিঝি পোকা ডাকছে চোখের আড়ালে অন্ধকারে কোথাও একটা বসে। ঠিক এই সময় রজত হঠাৎ চিৎকার করে উঠল, আরে দোষ শালা, খিদে পেয়েছে আমার, খেতে দাও, না খেলে আমি আর এক পাও চলতে পারবো না, এক পাও নয়। প্রিয়ঙ্বদা তার কাছে গেল, তাকে জড়িয়ে ধরে বলল, রজত সোনা, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চারপাশটা দেখো, এটা কলকাতা শহর নয়। এখন কটা বাজে জানো? রাত 2:30। এত রাতে তুমি খাবার কোথায় পাবে? এখন এই গ্রামে একটা মানুষও জেগে নেই। প্লিজ সোনা, গাড়িতে চলো, আমরা কলকাতায় পৌঁছাই, ওখানে তুমি খাবার পাবে। প্লিজ আমার কথাটা শোনো। নিজের শরীরের ঊর্ধ্বাঙ্গ রজতের শরীরে বড় বেশি মিশিয়ে দিয়েছে প্রিয়ঙ্বদা। কথায় তো হচ্ছে না, স্পর্শে যদি হয়। কিন্তু না, রজত এখন অন্য জগতে বিচরণ করছে। খিদে পেলে এই লোকটা এরকম পাগল হয়ে যায় সেটা প্রিয়ঙ্বদার জানা ছিল না। আর খাঁটি মাতালকে কোনো কিছু বোঝানো যায় না। রজত রাস্তার মাঝখানে চাঁদের আলোয় দাঁড়িয়ে বলিষ্ঠ দেহে দারুণ জোরে চেপে ধরে প্রিয়ঙ্বদাকে। তারপর তার কানে কানে জড়ানো গলায় থেমে থেমে বলে, সবাই ঘুমোচ্ছে, এটা হয় নাকি? কোন একটা বাড়িতে চলো, কর করে টাকা হাতে গুঁজে দিলে না কিছু খাবার গরম গরম করে ঠিক বানিয়ে দেবে। বিশ্বাস করো, আমার খুব খিদে পাচ্ছে, খুব খিদে পেয়েছে। এই খিদেটা না খাবারই একমাত্র মিটবে। তুমি কিছু করতে পারবে না, কিছু নয়। ছাড়ো, ছেড়ে দাও। আর জীবনে কোনোদিন যদি তোমার সাথে কোথাও যাই, ছাড়ো বলছি। বুলডগের মতো রজতের বুকের পাটা। সে না ছাড়লে নিজে ছাড়ানো যায় না। রজত ছেড়ে দেয়। তারপর বাঁ হাত দিয়ে প্রিয়ঙ্বদার ডান হাতের কবজিটা শাঁখাপলা সমেত খুব শক্ত করে চেপে ধরল। কুকিয়ে ওঠে প্রিয়ঙ্বদা। রজত তাকে টানতে টানতে সামনে নিয়ে চলে আর বলে, পরের কথা পরে হবে ডার্লিং, আগে আমাকে কিছু খেতে হবে। চল দেখি কে আমায় কি খাওয়ায়। দেখতে পাচ্ছ না, খুব খিদে পেয়েছে আমার, মনে হচ্ছে খিদেতেই মরে যাবো এবার। প্রিয়ঙ্বদা অন্যদিকে মুখ ঘুরিয়ে তার পিছন পিছনে হাঁটছে। এমন সময় হঠাৎ বেদম ঢোল পেটানোর আওয়াজ কানে আসে ওদের। প্রিয়ঙ্বদা সজাগ হয়ে ওঠে। রজতের মুখে হাসি। এ কি, এত রাতে ঢোল বাজাচ্ছে কে? উৎফুল্ল হয়ে রজত বলে, তোমায় আমি বললাম না সবাই ঘুমোয় না। দেখো ঠিক একজন জেগে আছে। চলো দেখি, ওই আমায় খেতে দিতে পারবে। চলো দেখি, চলো ও কোথায় দেখি, চলো। বলে প্রিয়ঙ্বদার হাত ছেড়ে দিয়ে রজত এইবার বড় বড় পা ফেলে সামনে এগিয়ে যায়। প্রিয়ঙ্বদাও তার সঙ্গে সঙ্গে আসছে। ঢোলের আওয়াজটা বাড়ছে ক্রমশ। দুজনেই এসে দাঁড়ালো একটা ঝুপড়ির মতো দোকানের দরজায়। কি আশ্চর্য, এত রাতেও দরজাটা খোলা। ভিতর থেকে একটা কালচে হলদেটে আলো উঁকি মারছে চৌকাঠে। সেই আলোতেই প্রিয়ঙ্বদা দেখল তাদের দিকে পিছন করে একটা ঘাড়ে গর্দানে লোক উবু হয়ে বসে আছে।
আর সামনে শুয়ে থাকা একটা ঢোল, সেটা পিটিয়ে চলেছে সমানে। সেই আওয়াজেই চারপাশটা গম গম করছে। তারা দরজায় এসে দাঁড়াতেই হঠাৎ তাদের দিকে ঘরের ভেতর থেকে একটা কুকুর তেড়ে এলো ঘেউ ঘেউ করে। বলে প্রিয়ঙ্বদা একটু পিছনে সরে যায়। রজত কি করবে বুঝতে পারে না। এমন সময় ঢোল বাজানো থামিয়ে সেই মোটা লোকটা ওদের দিকে ঘুরে তাকায়। ওদের বলাটা ভুল হলো, আসলে তাকিয়েছে প্রিয়ঙ্বদার দিকে, ওর আকর্ষণীয় শরীরটার দিকে। প্রিয়ঙ্বদার কেমন যেন মাথা ঘুরে গেল, কিন্তু রজত তখনও খিদের জ্বালায় জ্বলছে। লোকটার চোখ কটকটে লাল, মাথার চুল ন্যাড়া, বয়স মনে হয় 40 থেকে 45-এর মধ্যে। মাথায় আলোটা পড়ে তাকে যেন কেমন ভয়াবহ দেখাচ্ছে। খালি গা, কোমরে একটা গামছা জড়ানো মোটা করে। কুকুরটাকে লোকটাই থামালো। চুপ কর কালু, এই এদিকে এদিকে কালু, এদিকে বলে জিভে এরকম চু চু আওয়াজ করতেই কালু তার কাছে চলে গেল। কিন্তু তার সবুজ সবুজ চোখ দুটো পরিষ্কার তাকিয়ে আছে রজতের দিকে। লোকটা বলল, লোহার রেল লাইনের ওপর স্টোনচিপ মারিয়ে মানুষ যখন হাঁটে তখন যেমন করকরাত শব্দ হয়, ঠিক তেমনই গলার স্বর এই অদ্ভুত লোকটার। প্রিয়ঙ্বদা বিষয়টা লক্ষ্য করলেও রজত লক্ষ্য করল না। সে বলল, খেতে যায়, খেতে খেতে কিছু খাবার হবে? খাবার আমি টাকা দেবো, যত চাও দেবো, যত চাও। একটু ভালো কিছু গরম খাবার এখনই দিতে পারো? লোকটা ঠোঁটের কোণে একটা জঘন্য হাসি। সে হাসতে হাসতেই বলে, মাংস ভাত খাবেন নাকি বাবু? গরম মাংসের ঝোল আর ভাত আছে, টাকা চাই না, আমার দাম আমি ঠিক নিয়ে নেব। এই যে আপনাদের খেতে দেব বলেই তো আমি রাত্রিবেলা দোকান খুলে বসে থাকি। শুধু যেমনি এসে যায় বলে একটু ঢোলটা পেটাই বসে বসে। এই প্র্যাকটিস না রাখলে হাত খারাপ হয়ে যাবে তো, তাই। রজতের জিভ থেকে লালা ঝরে। খিদে পেটে গরম মাংস ভাতের নাম শুনে সে আর লোভ সামলাতে পারে না। সে বলে, সব রেডি আছে? সব রেডি? সবসময় সব কিছু রেডি থাকে? হ্যাঁ বাবু, সব রেডি আছে। আমি কি জানি না রাত বিরেতের খিদে কি রকম হয়? আপনারা বসুন, আমি মাংস ভাত আনছি। রজত শটাং দোকানে ঢুকে যায়। প্রিয়ঙ্বদাও আর বাইরে থাকার সাহস পায় না। এইরকম টিমটিমে আলোয় বসে ওরা খাবে। প্রিয়ঙ্বদারও খুব খিদে পেয়েছে, কিন্তু সে এখনো ভাবনা চিন্তা করার অবস্থায় রয়েছে। রজতের মতো বেসামাল হয়ে যায়নি। বসতে বলে গেল লোকটা, কিন্তু ওরা বসবে কোথায়? টেবিল চেয়ার কিছুই তো নেই। এই কথাটা প্রিয়ঙ্বদার মনে হয়েছে কি হয়নি, ঘরে এসে ঢুকলো এক মহিলা। সে কি হেঁটে এলো নাকি ভেসে? এত তাড়াতাড়ি কোনো মানুষ চলাচল করতে পারে? প্রিয়ঙ্বদা তাকালো মহিলার দিকে। তার চেহারা খুবই স্লিম বলা যায়, দেখে অন্তত তাই মনে হয়। তবে তার মুখ দেখা যাচ্ছে না। এরা সবাই প্রায় একই রকমের নকশা, কিছুই বোঝা যায় না। এরকমই ধূলিধূসর অনেকটা মিটে মিটি রঙের শাড়ি পরে আছে, তাতেই তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরোপুরি ঢাকা। কিন্তু এই মহিলার পেছন পেছন প্রায় 6 জন মহিলা এই ঘরে এসে ঢুকল। তারা প্রত্যেকে কাজ করছে। একজন দুটো কলা পাতা পেতে দিল, একজন মাটির গ্লাস ভরা জল এনে রাখল, একজন পাতলো একটা ময়লা শতরঞ্জি, বাকিরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কুকুরটা কিন্তু আগের মতোই একভাবে দেখছে রজতকে। এবার ভিতর দিক থেকে পায়ের আওয়াজ হলো। দেখা গেল মানুষটাকে। দুহাতে দুটো মাঝারি আকারের অ্যালুমিনিয়ামের বালতি নিয়ে ঘরে ঢুকলো সেই ঢোল বাজিয়ে মোটা লোকটা।
আরো লাল হয়ে গেছে ওর চোখ দুটো। কেমন যেন একটা বিভৎস হাসি ওকে দুলিয়ে দিচ্ছে। ভাত আর মাংসের গন্ধে রজত জানোয়ারের মতো হয়ে উঠল। দাও দাও দাও, বেড়ে দাও, বেড়ে দাও, দেরি করো না, দেরি করো না, খুব খিদে পেয়েছে আমার, খুব খুব খিদে পেয়েছে। এই দিচ্ছে, এই এই এখন তোরা যা, তোরা যা, দরকার হলে আমি ডাকবো। যা যা এখন এখান থেকে যা। চোখ রাঙিয়ে মহিলাগুলো একই কথা বলতেই তারা যেন মুহূর্তে ওই ঘর থেকে চলে গেল। খাবারের গন্ধে প্রিয়ঙ্বদার কেমন যেন অস্বস্তি শুরু হয়েছে। মাংস ভাতের গন্ধ কি এইরকম হয়? ভাত বেড়ে দিল লোকটা। এই অঞ্চলে ঢেঁকিতে চাল কোটার চল আছে। এই ভাতগুলো সাধারণত ঢেঁকি কোটা চালের ভাত, লাল লাল বেটে বেটে ভাত। এইরকম ভাতের মাঝখানে হাতায় করে মাংস আর ঝোল ঢেলে দিল লোকটা। অস্বস্তিটা আরো বাড়ল প্রিয়ঙ্বদার। কিন্তু রজত হামলে পড়েছে খাবারের উপর। সে এমনভাবে খাচ্ছে যা দেখে প্রিয়ঙ্বদার গাটা গুলিয়ে উঠল। কুকুরটা এবার রজতকে ছেড়ে লোকটার কাছে এসে জুটল। তার দৃষ্টি মাংসের বালতির দিকে। লোকটা হাতা তুলে তাকে তাড়ালো। যা, যা, কালু, কালু, এই তো খাবার নয়, যা, যা। কুকুরটা সরে গেল ওখান থেকে। রজত খেতে খেতে একবার মুখ তুলল। খুব বিশ্রী দেখাচ্ছে তাকে। মাংসের ঝোল গালের কষ বেয়ে বুকে ঝরে পড়ছে। খুব তৃপ্তি করে খাচ্ছে সে। প্রিয়ঙ্বদার তাকে দেখে মনে হলো, ছি, এভাবে কেউ খায়? খিদে পেলে রজত এতটা কুৎসিত হয়ে ওঠে? কই, রেস্তোরাঁয় বসে খাবার সময় তো কোনোদিন ওকে এরকম দেখায়নি। আজ কোন ধরনের খিদের খাবার খাচ্ছে রজত, যা ওকে এতটা জঘন্য, এতটা অসহ্য করে তুলল? আর আমি এর সাথে অসংখ্য বার ওইভাবে, এমনকি আজও তো কয়েক ঘন্টা আগে হোটেলের ঘরে। ছি ছি ছি। চূড়ান্ত ঘেন্নায় গা ঘিনিয়ে উঠল। এরা কিসের মাংস? খাসি তো মনে হচ্ছে না, মুরগিও তো মনে হচ্ছে না। তাহলে তাহলে কিসের মাংস দিয়েছেন এটা? লোকটা এবার ক্রূর একটা হাসি হেসে বলল, ও সব নয়, এই অন্য জিনিস। কেমন খেতে বলুন না। লাজবাব, আমি এরকম তো কখনো খাইনি। প্রিয়ঙ্বদা খাবার নিয়ে নাড়াচাড়া করছে দেখে রজত তাকে বলল, আরে আরে তুমি খাচ্ছ না কেন? খাও 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 গো। সত্যি প্রিয়ঙ্বদা খেতে পারছে না। কি করে খাবে? মাংস পাতে পড়া থেকেই তার মনে হচ্ছে সত্যি মাংসটা অন্যরকম। নুন, তেল, মশলার গন্ধ ছাড়াও আরেকটা গন্ধ পাচ্ছে সে। কেমন একটা পচা পচা, বিশ্রী, অস্বাস্থ্যকর গন্ধ। অনেকটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ফুটপাতে পড়ে থাকা বাসি কুকুর বিড়ালের পচা শরীর থেকে যেমন দুর্গন্ধ বেরোয়, এই গন্ধটা ঠিক সেই রকম। প্রিয়ঙ্বদা বলে, আমি খাবো না, আমার ভালো লাগছে না। তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আর চলো এখান থেকে। রজত কুকরাশে খাচ্ছে। পাত খালি করে সে আবার ভাত আর মাংস চেয়ে নিল। আরে দাও, শোনো, দাও দাও, আমার খাওয়া দাওয়া এখনো হয়নি। দাদা দিন, আরো 2 পিস মাংস দিন। ঝোলটা বেশি করে দিন। হ্যাঁ, একটা ভার নেই, কোনো ঝামেলা ছাড়াই এত ভালো খাবার। ওফ, দিন দিন আরেকটু না খেলে না আমার হচ্ছে না। লোকটা মাংস, ভাত, ঝোল সবই দিল। রজত বাম হাতে পাতা গুটিয়ে ধরে ডান হাতে বকরাক্ষসের মতো খেয়ে চলল। প্রিয়ঙ্বদা ইচ্ছা না থাকলেও ঠায় বসে আছে পাতে হাত দিয়ে। আর সেই লোকটা গাঢ় রক্ত চাহনিতে তাকেই যেন গিলে খাচ্ছে। এমন কিছু লজ্জাবতী লতা নয় প্রিয়ঙ্বদা, কিন্তু ওরও সহ্য হচ্ছে না এই চাহনিটা। একটা সময় রজতের খাওয়া শেষ হলো। সে উঠে পকেট থেকে রুমাল বার করে তাই দিয়ে মুখ মুছতে মুছতে লোকটাকে বলল, খুব ভালো খেলাম দাদা, যা খিদে পেয়েছিল।
আমি আবার খিদে সহ্য করতে পারি না, জানেন তো। আর আপনার রান্নার তো কোনো জবাব নেই। নেক্সট টাইম এলে নো ডাউট এখানেই আসবো। যাই হোক, বলুন কত হলো আপনার? রজতের কথায় লোকটা একটু হেসে উঠল, উঠে দাঁড়ালো, তারপর বলল, একটু দাঁড়ান, হ্যাঁ, আমি ভেতর থেকে আসছি, তারপর আমার দাম আমি বুঝে নেব। প্রিয়ঙ্গদা পাশে এসে দাঁড়িয়েছে রজতের। ভেতর থেকে কুকুরটা আবার ঘরে এসে ঢুকল, আর তারই পিছন পিছন এলো সেই 6টা মহিলা। প্রিয়ঙ্গদার মনে হলো এই ঘরের সবকিছু আড়াল করে ওই 6 জন তাকে ঘিরে কি সব বলতে শুরু করেছে। চলে যাও এক্ষুনি এখান থেকে, পালিয়ে যাও, খুব খারাপ হবে এক্ষুনি, যাও, চলে যাও এক্ষুনি। আমি এক্ষুনি চলে যাব, আমি কি গাড়িতে বসছি, তুমি দাম দিয়ে এসো। কথাটা বলতে না বলতেই ধমকে ওঠে সেই অদ্ভুতুরে লোকটা। এই অভাগীর দল, আবার এসেছিস বেঞ্চি দিতে, হ্যাঁ? এখনো তোদের শিক্ষা হয়নি না? যা যা এখান থেকে এক্ষুনি, নয়তো সেইবারের মতন আবার। এইটুকু বলতেই 6 মহিলা হাওয়ায় ভেসে চলে গেল ঘরের ভিতরে। রজত বলল, আমি তো কিছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে? দাদা, আপনার দামটা বলুন, আমাদের অনেক দূর যেতে হবে তো। বলতেই লোকটা পিছনে রাখা হাতটা মুহূর্তের সামনে আনলো। তার হাতে ধরা আছে একটা বিশাল মাপের কাঠারি। সে সেটা সজোরে বসিয়ে দিল প্রিয়ঙ্গদার বাম কাঁধে। মর্মান্তিক আর্তনাদ করে উঠল প্রিয়ঙ্গদা। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। রজত চমকে উঠে বলল, আপনি কি করলেন? লোকটা পৈশাচিক হাসি হেসে উত্তর দিল, দাম নিলাম। আবার কেউ রাত বিরেতে খেতে এলে তাকে মাংস ভাত খাওয়াতে হবে তো। মেয়ে মানুষের নরম শরীরের মাংস আমার কাছে যে আর নেই। আগের বার 2টো জবাই করেছিলাম, তার মাংস তো তুমি খেয়ে নিলে, ফুরিয়ে গেল। আবার নতুন করে মাংস তো মজুদ রাখতে হবে আমাকে। দাদা, এই মেয়ে মানুষটি অসতী। ভালো মানুষ স্বামীটাকে ঠকিয়ে তার সঙ্গে বেইমানি করে এই লাঙ্গলের সঙ্গে আবার ফস্তি নষ্টি করতে যাচ্ছিল। এদের মারাই উচিত, এদের মারাই উচিত, মারাই উচিত এদের। বলেই সে আরেকটা কোপ বসিয়ে দিল প্রিয়ঙ্গদার অন্য কাঁধটাতে। কাটা ছাগলের চেয়েও খারাপভাবে মাটিতে পড়ে ছটকাচ্ছে প্রিয়ঙ্গদা। রজত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এই লোকটা এত কথা জানলো কি করে? কথাগুলো তো মিথ্যে নয়, সত্যি তো ভালো মানুষ অমিতাভকে ঠকাচ্ছিল ওরা। প্রিয়ঙ্গদা মরেনি এখনো। তার অনাবৃত ফর্সা শরীরটা তারই রক্তের লাল রঙে টুকটুকে হয়ে উঠেছে। নারকীয় গোঙানি বেরোচ্ছে তার গলা দিয়ে। লোকটা এবার কাটারিটা ফেলে দিল। নিচু হয়ে প্রিয়ঙ্গদা চুলের মুঠিটা ধরল এক হাতে, তারপর সেটাকে টানতে টানতে নিয়ে ফেললো ভেতরের ঘরের দিকে। কুকুরটা ভয়ঙ্কর অশনি ডাকে ডেকে উঠল। এবার রজতের মনে হলো প্রিয়ঙ্গদাকে ঘরের ভেতর রেখে এসে সে আবার কি ওই কাঠারিটা তুলে নেবে, আর তারপর সেই কাটারির কোপ কি বসাবে রজতেরই বলিষ্ঠ কাঁধের ওপর? না 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 না, সে মরতে চায় না। একটু আগে চোখের সামনে ওরকম বিভৎস দৃশ্য দেখে যা হয়নি, এখন প্রাণের ভয় তাই হলো। নেশা ছুটে গেল ওর, নাকি তা অনেকক্ষণ আগেই কেটে গিয়েছিল, তা টের পায়নি রজত। সে পড়ি মরি করে ছুটতে শুরু করলো। আমি কিছুতেই মরবো না। ওই লোকটা কি পিশাচ? প্রিয়ঙ্গদাকে কোথায় নিয়ে গেল? যেখানে যাক, আমি কিছুতেই যাব না। আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব, আমি পালিয়ে যাব। এই ঝুপড়িটার বাইরে বেরিয়ে কিছুটা পথ যেতে না যেতেই মনে হলো কুকুরটা যেন তার পিছু নিয়েছে। কেন? তাকে কি ধরে নিতে চায় সে? ধরে নিয়ে গিয়ে মনিবের খপ্পরে ফেলবার জন্য কি পিছনে ছুটে আসছে ওই জিপটা? না, ধরা দেবে না রজত। সেও ছুটছে, ওর থেকে অনেক জোরে। এভাবেই ছুটতে ছুটতে কোথায় যেন একটা এসে মুখ থুবড়ে পড়ে গেল রজত সেন।
ততক্ষণে ভোর হয়ে এসছে। গ্রামের কালী মন্দিরের বৃদ্ধ পুরোহিত শ্যামাপ্রসাদ চক্রবর্তী স্নান করতে যাচ্ছিলেন এই মন্দিরেরই প্রতিষ্ঠিত পুকুরে। হঠাৎ মন্দিরের চাতালের কাছে মাটিতে একজন মানুষকে উপুড় হয়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। এগিয়ে আসেন তিনি, কৌতূহলী হয়ে বলেন, জ্ঞান হারায়নি তো? তাহলে এমন করে পড়ে আছে কেন? শুনছো? কে তুমি? এখানে এভাবে পড়ে আছো কেন? পুরোহিতের হাতের স্পর্শ কপালে পেয়ে তড়াক করে উঠে বসে রজত। তারপর এক নিঃশ্বাসে সব কথা বলে যায় পুরোহিতকে। পুরোহিত শান্ত মনে সব শোনেন। তারপর পৈতেতে হাত দিয়ে বলেন, গতকাল 5ই আশ্বিন ছিল। সুখদেব এবছরের শিকার করে তবে আরেকজনকে নিল। রজত ঘেমে চান করে গেছে, মাথাটাও ঠিক করে কাজ করছে না তার। সে প্রশ্ন করে, নিল মানে? আপনি কি বলছেন? পুরোহিত বলেন, 6 বছর আগের কথা। সুখদেব দ্বিতীয়বার বিয়ে করেছিল। আগের বউটা তাকে ঠকিয়ে পালিয়েছিল একজনের সঙ্গে। এই বউটা ছিল অপরূপ সুন্দরী, নাম ছিল ময়না। সুখদেব জানত তার এই বউ সতী সাধ্বী। স্বামীর সেবা যত্ন করতে ময়নারও কোনো ত্রুটি ছিল না। যদিও বয়সে 20 বছরের ছোট বড় পরস্পরের, সুখদেব বউকে খুবই যত্ন করত। সে ছিল কসাই, সঙ্গে হালাই কর। আবার ঢোল বাজাতেও তার জুড়ি ছিল না। ঘরের পিছন দিকে একটা ঘরে সে হাঁস, মুরগি, ছাগল এইসবের চাষ করত। একা পারত না বলে আরেকজনকে রেখেছিল দেখাশোনা করবার জন্য। সে ছোকরা বয়সী, তার নাম ছিল নেপাল। তা সে কাজকর্ম ভালোই করত, সারাদিন এখানেই থাকত। রাতের বেলা পাশের গ্রামে তার পিসির বাড়ি চলে যেত। আশেপাশের গ্রামে যাত্রাপালা থাকলে রাতের বেলা বউকে ঘরে রেখে ঢোল নিয়ে সুখদেব যেত আসরে বাজাতে। সারা রাত সেখানে থেকে ফিরে আসতো সকালবেলা। সে জানতো তার বউ বুঝি তাকে ছেড়ে সারা রাত কত কষ্টেই কাটিয়েছে। কিন্তু আসল ব্যাপারটা ছিল উল্টো। সেটাই একদিন হাতে নাতে ধরা পড়ে যায়। পাশের গ্রাম গয়নামতিতে বিরোহিণী রাধা পালা হওয়ার কথা ছিল। ঢোল নিয়ে সুখদেব গিয়েও ছিল আসরে বাজাবে বলে, কিন্তু সেখানে কি একটা গন্ডগোল হওয়ায় আসর আর বসেনি। সুখদেবকে সেই রাতে সবাই থেকে যেতে বলেছিল, কিন্তু সুখদেব থাকলে না। সে ঢোল পিঠে নিয়ে অন্ধকার রাতে এতখানি পথ পায়ে হেঁটে ফিরে এসে নিজের ঘরের দরজার সামনে দাঁড়ালো। দরজা বন্ধ ভিতর থেকে, কিন্তু ভিতরে লোক আছে, কথা বলছে তারা। সে সেটা বুঝতে পারল। একটা গলা তার বউ ময়নার, আর একটা কার? হাঁপাতে হাঁপাতে বলল রজত। পুরোহিত শ্যামাপ্রসাদ বললেন, সেই গলাটা নেপালের। শিরদাঁড়া শক্ত হয়ে উঠল সুখদেবের। দরজায় এক লাথি মেরে ভেঙে ফেলল সেটা। ঘরে একটা লণ্ঠন জ্বলছে। তার ঘরে বিজলি ছিল না। সেই লণ্ঠনের আলোয় সে দেখল বিছানার ওপর ময়না আর নেপাল খুব ঘনিষ্ঠভাবে একে অপরের সঙ্গে গা মেশামেশি করে শুয়ে আছে। ওই অবস্থায় ওদের দেখে সুখদেব রেগে আগুন হয়ে গেল। সুখদেবের একটা পোষা কুকুর ছিল। কালুকে সে ঘরের এক কোণে দেখতে পেল। সে কেমন যেন ঝিম হচ্ছে। কোনো ওষুধ খাইয়েছে এরা তাকে। নেপাল চেনা লোক, ঘরে এলে কালু কিছু বলবে না, কিন্তু মনিবের বিছানায় তারই বউয়ের সঙ্গে শুতে দেখে কালু নিশ্চয় চুপ করে থাকবে না। তাই এই ব্যবস্থা। সুখদেবকে সামনে দেখে তাদের হাত পা পাথর হয়ে গিয়েছে আগেই। সুখদেব মুখে কোনো কথা বলল না।
শুধু হাত বাড়িয়ে দড়ি থেকে টেনে নিল তারই একটা ধোয়া ধুতি। তারপর সেটা দিয়ে বিছানায় না উঠেই বউয়ের মুখটা কষিয়ে বাঁধল। ময়নার মুখ বাঁধার পর সে গোঙাতে লাগলো। হাত পা বাঁধার আর কোনো দরকার নেই। সুখদেবের বলিষ্ঠ হাতের মুঠোগুলো বউয়ের নরম কবজি আর পায়ের ডিম দুটো ধরে ऐसा ঘুরিয়ে দিয়েছে উল্টো দিকে যে ওর আর নড়ার ক্ষমতা নেই। বাকি পড়ে রইল নেপাল, যে এইসব দেখে শুনে মুখ দিয়ে আর টু শব্দটি বের করতে পারছে না। খাট থেকে যে নেমে যাবে সেই সাহসটাও তার হচ্ছে না। সুখদেব তার দিকে তাকালো, জড়ানো জড়ানো গলায় বিদ্রুপ করে বলল, তুই চিন্তা করিস না, তোর জন্য আলাদা ব্যবস্থা আছে। আগে ওই শালির একটা হিল্লে করি। বলেই তার অথর্ব হয়ে যাওয়া অতি সুন্দরী বউকে ঘাড় ধরে বিছানা থেকে মাটিতে ফেলে দিল। তারপর লাফাতে লাফাতে শোবার ঘরের ভিতরে এই মেঠো বাড়ির পিছনে যে ছাগল আর মুরগির ঘর আছে সেইখানে নিয়ে গিয়ে ফেলল। জঘন্য গন্ধ ওই ঘরে। এত রাতে ওই ঘরের বাসিন্দারা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ এমন উপদ্রব দেখে তারা চাপা গলায় কানাকানি করতে লাগলো। সুখদেব পাশ থেকে তুলে নিল একটা কোদাল। তারপর মনের সুখে মাটি কোপাতে লাগলো। পুরোপুরি গর্ত খোঁড়া হয়ে গেলে বাঁ পায়ের এক লাথি মেরে অসতী ডাইনিটাকে গর্তে ফেলে দিল। সে মুখটা বাইরে রেখে গোটা শরীরে মাটি চাপা দিয়ে দিল। ময়না ছটফট করছে। সুখদেবের কাজ শেষ হতেই একটা অশালীন হাসি হেসে উঠল সে। পরপুরুষের সোহাগ বড় মিঠা, তাই না রে? এই সোহাগ মেখে এতক্ষণ মাটির তলায় ঘুমা। মাংসের দরকার পড়লে আমি তোকে নিয়ে যাব, কেমন? বলেই বউয়ের কপালে এক থাবড়া থুতু ফেলে দিল সুখদেব। এদিকে একটা খুটখাট আওয়াজ শুনতে পেয়েছে সে। হারামজাদাটা পালাচ্ছে নাকি? বলে কোদাল হাতে ছুটে এলো শোবার ঘরে। ঠিক হাত পা কাঁপছে ঠিকই, তবুও নেপাল কিছুক্ষণ আগে সুখদেবের লাথি মেরে ভেঙে ফেলা নড়বড়ে কাঠের দরজাটা মারিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কারণ দরজাটা চৌকাঠ আগলিয়ে পড়ে আছে। পেছন থেকে সুখদেব এসে বিভীষিকা মাখা গলায় বলে, যাচ্ছিস কোথায়? এত সহজে কি আর যাওয়া যায়? কলে ধরা পড়া ইঁদুরের মতো নেপাল বলে, আমায় আমায় মাফ করো মনিব, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। করবো তো, শুধু ক্ষমা নয়, তোকে অন্য একটা জিনিস করব। আমার সাথে চল। বলেই থরথর করে কাঁপতে থাকা নেপালকে ধরে মাটি মাখামাখি কোদালটা তার মাথার কাছে ঠেকিয়ে হিড় করে নিয়ে চলল ঘরের ভেতরে। এখানেই মুখ বার করে মাটি চাপা শুয়ে আছে ময়না। নেপাল সেই দৃশ্য দেখে আঁতকে উঠল। কোদালটা মাটিতে ফেলে দিয়ে সুখদেব বলল, কিরে কাঁদছিস কেন? আরে এই তোর প্যারে লাল বেঁচে আছে তো এখনো? আমি তোকে মারিনি। তুই আরো এখানে থাকবি এখন থেকে, একসঙ্গে কাছাকাছি। কেমন মজা হবে বল? তোকে থাকার ব্যবস্থা করে দি। বলে নেপালকে এক পাল ছাগলের মাঝখানে ছাগল বাঁধার দড়ি ছিঁড়ে পিচ মোড়া করে বেঁধে ফেলে রাখলো ওখানে। সুখদেব বলল,
তোরা দুজনে এখানে থাক, অসুবিধা হবে কিন্তু আমি একাই পারবো, তুই ওদিকটা সামলে নিতে। এই এলাকাটা শহর আর গ্রামের সন্ধিস্থল। সামনেই বেড়াতে যাওয়ার জায়গা দীঘা, মন্দারমণি। শহর থেকে লোক আসে এখানে বেড়াতে। ফিরতি পথে তাদের খিদে পেলে তারা এইরকম গ্রামের আনাচে কানাচে গজিয়ে ওঠা ঝুবড়ি ভাতের হোটেল টোটেল খুঁজেই খাওয়া দাওয়া করে। সেই হিসেবে সুখদেব মালিক খুবই ভালো দোকানদার। খদ্দের যখনই আসুক সে সব সময় তৈরি। সাথে আরো দুজন ছিল, কিন্তু এখন যা করবার তাকে একা হাতেই করতে হয়। ওদিকে ঝুলনদারি, পাঠা, হাঁস, মুরগি, ওদের দেখাশোনা করা। যতই হোক ওরা সব কারবারের লক্ষ্মী বলে কথা, তবে ওদের চেয়েও খাস একটা জিনিস আছে তার হাতে। পেট হাতে করে আসা ভুখা মানুষগুলোর তৃপ্তি দেখে খুব ভালো লাগে ওর। আর তাতেই এদিকে হোটেল ওদিকে কয়েদখানা সামলে যাচ্ছে। সামলাতে পারছে বোধহয় সুখদেব কোঠা বাছা, ধোয়া ধুই, রাধা বাড়া সবই। এমনই খাবার খাওয়াতে খাওয়াতে কখন যে ময়না মালিকের নধরকান্তি শরীরটা চলে গেল শুধু নেপাল জানলো একা। এইরকম অবস্থায় বউকে মাটি থেকে তুলে তুলে দরকার মতন মাংস কেটে নিয়েছে সুখদেব। আর সামনে থেকে এটা দেখে মাথাটা বিগড়ে গেছে নেপালে। আর সেটা গেছে তা বুঝতে পেরে সুখদেব একদিন যখন ময়নার মাথার কয়েক গাছা চুল ছাড়া আর কিছু বাকি নেই, তখন সুখদেব নেপালের বাঁধন খুলে দিল। ছাগলের ছড়ানো দুর্গন্ধ আর তাদের ঘিরে থাকা ছাগল, হাঁস, মুরগির মধ্যে এতদিন হাত পা মুড়ে বাঁধা পড়ে থাকা নেপাল সুস্থ মানুষের পর্যায়ের বাইরে চলে গেছে। তাকেও ময়নার মাংস খাইয়েছে সুখদেব। তারপর এখানে বসেই নেপাল প্রাতকর্ম করেছে রোজ, কিন্তু আর নয়, নেপালকে নিজের হাতে ধরে রাস্তায় বার করে দিয়েছে সুখদেব। কারণ সে এটাই চেয়েছিল। ঘর ভাঙানি মেয়ে মানুষটা সাধের জন পাগলেরও অধম হয়ে পথে পথে ঘুরবে। কালু কুকুর নেপালকে কামড়ে দিয়েছে তার মনিবের আদেশে। আর তাতেই বুদ্ধিমান হয়ে উঠেছে নেপাল। কারণ বিষে বিষে বিষক্ষয় হয়। অনেক অত্যাচার সে সহ্য করেছে। এখন যখন ছাড়া পেয়েছে তখন আর ছাড় ছুড় নেই। সে চিৎকার করে হেঁকে হেঁকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলল, আমি পুলিশে যাব, আমি সব কথা বলে দেবো তাদের, সব কথা। নেপাল পুলিশে যায়, কিন্তু সুখদেবকে ধরতে পারে না পুলিশ। কারণ পুলিশ যখন আসে তখন সুখদেব গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর তার পায়ের কাছে কালো কুকুরটা চুপ করে বসে বসে দেখছে তাকে। সেই থেকে এরকমই চলছে। এইদিকে রজত গোটা গল্পটা শুনে পুরোহিতকে বলল, কিন্তু আমরা কেন? পুরোহিত বললেন, সেটা তো তোমরাই ভালো করে জানবে। যাকে নিয়ে এসেছিলে সে কি তোমার স্ত্রী নাকি অন্য কিছু? বৃদ্ধ মানুষটার মুখে এমন প্রশ্ন শুনে রজত মুখ নামিয়ে নেয়। ঠিক এই সময় একেবারে মন্দিরের দরজা ঘেঁষে ঘুমিয়ে থাকা একটা শীর্ণকায় লোক চিৎকার করে জেগে ওঠে। ওখানেই ওকে মাটি চাপা দিয়ে রেখেছিল, ওকে কেটে মাংস রান্না করত। ওই মাংস সবাই খেত, আমাকেও দিয়েছে। আমাকে ছেড়ে দাও, আমি আর ভুল করবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করো আমাকে। বলেই ডুকরে কেঁদে ওঠে সে। পুরোহিত তাকে ধমক দিয়ে দাবড়ে বলেন, নেপাল, চুপ কর, যা তো, সকাল হয়ে গেছে, এখান থেকে যা। মায়ের মন্দির পরিষ্কার হবে এবার। যা এখন যা, চাঁতাল থেকে নেমে যা। বলেই তিনি তাড়িয়ে দিলেন পাগলটাকে। পাগলটা কিন্তু চিৎকার করতে করতে সেই দিকেই গেল যেই দিকে রজত আর প্রিয়ঙ্বদা গিয়েছিল কিছুক্ষণ আগে। সেই দিকে দেখতে দেখতে পুরোহিত রজতকে বললেন,
কালু কুকুরটাকে দিন দুয়েক পরে ডোবায় পড়ে ডুবে মরে থাকতে দেখা যায়, কিন্তু এখনো বছর বছর 5ই আশ্বিন ঢোল বাজে, আর ওই ঢোলেরই আওয়াজ শোনা যায়। আগে আমার কি, আমার স্নানের সময় হলো। ও, আর একটা কথা তোমায় বলে যাই। কি? গেল 3 বছর হলো সুখদেবের ঘর, দোকান আর পোষা পশু পাখির কয়েদখানা সমেত গোটা ঝুবড়িটাই এক ঘূর্ণিঝড়ে ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে। তার মানে? মানে কেউ জানে না। যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। রজতাভ সেন আর কি বলবে? ঘড়িতে সময় ভোর 4:30, আর ঠিক 1 ঘন্টা 15 মিনিট পর অমিতাভ দিল্লি ফেরত ফ্লাইট ল্যান্ড করবে। কেমন লাগলো আমাদের গল্প জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। ইউটিউব আমাদের জানাচ্ছে আপনারা গল্প শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অথবা সাবস্ক্রাইব করলেও কমেন্ট করছেন না। এমনটা করবেন না প্লিজ। আপনাদের ফুল সাপোর্ট আমাদের ভীষণ ভীষণ প্রয়োজন। আপনারা গল্পটা শুনুন, গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে জলদি সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো আসি, দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সাবস্ক্রাইবটা করবেন কিন্তু। বাই বাই।